ঈদ মুবারক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের বিশেষ রাজকাহনে আজ ঈদের আনন্দ আমরা এমন তিনজনের সাথে ভাগ করে নিতে চাই যারা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ আমাদের সাথে আছেন দেশের সফল শিল্পপতিদের মধ্যে একজন একে আজাদ। মেধাবী, আত্মপ্রত্যয়ী এই শিল্পোদ্যোক্তা যেমন নানা চড়াই উতরাই পেরিয়ে ব্যবসা অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, ঠিক তেমনই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে নেমেও করেছেন বাজিমাত। ফরিদপুর ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লক্ষাধিক ভোট পেয়ে পা রেখেছেন সংসদে। তার মতোই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে নেমে চাঞ্চল্য সৃষ্টিকারী আরেকজন সাংসদ হলেন গাইবান্ধা ১ আসনের এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। দ্বাদশ নির্বাচনে যিনি মায়ের স্বপ্ন পূরণে দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে, যার ছিল না কোনো রাজনৈতিক অভিজ্ঞতা, তারপরও মাত্র ১ মাসের ব্যবধানেই ভোটারদের মন জয় করেছেন তিনি। পরাজিত করেছেন জাতীয় পার্টির তারকা সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে। আমাদের সাথে আজ আছেন যশোর ৬ আসন থেকে নির্বাচিত দ্বাদশ সংসদের সর্বকনিষ্ঠ আরেক তরুণ সাংসদ আজিজুল ইসলাম। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে যিনি মাত্র ২৮ বছর বয়সে পেয়েছেন মহান সংসদে যাওয়ার টিকিট। কতটা মসৃণ ছিল প্রথমবারের মতো সংসদে যাওয়ার সেই যাত্রাপথ? স্বতন্ত্র হিসাবে সংসদে গিয়েই বা তারা কতটা পারছেন জনগণের প্রতিনিধিত্ব করতে? রাজনীতির কড়া আলাপের বাইরে আজ আমরা জানবো অজানার সব কথা। শুনতে আপনাদের সাথে আমি আছি নাজরিন মুন্নি। স্বাগত সবাইকে রাজকাহনে, নিবেদন করছে জিপিএস ইস্পাত। অনেক ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে আছেন। ঈদের আনন্দ এখনো চলছে আমরা জানি, এবং তারপরেও আমরা সেই ঈদের আনন্দ ঘন মুহূর্তে আনন্দ ঘন আলোচনাই করতে চাই আমাদের অতিথিদের সাথে কড়া আলাপ বাদ দিয়ে। শুরুতে একে আজাদ, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথম সাংসদ হলো ভীষণ পরিচিত মুখ, আপনি অনেক বছর যাবৎ পরিচিত মুখ, টক শো হোস্ট হিসাবে, গেস্ট হিসাবে আপনি বিসিসিআই সভাপতি ছিলেন, ব্যবসায়িক নেতা হিসাবে নানা পরিচয় আপনার, আপনি পরিচিত মুখ। কিন্তু সংসদে যখন প্রথম দিন গেলেন ঠিক কেমন লাগলো সেই অনুভূতি সরাসরি আমরা একদম আপনার কাছ থেকে জানতে চাই। আমি অত্যন্ত আনন্দ পেয়েছি, নতুন অনুভূতি। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে সংসদে কোন বিলটা পাশ হলো, এবং এই বিল্ডিংটা নিয়েও আমার একটা ভিতরে চাঞ্চল্য ছিল। বিল্ডিংটা ভালো করে এর আগে দেখেছি, বাট এইভাবে দেখা হয়নি, মানে ভিতরে এত কিছু দেখা হয়নি। এখন যখন সংসদ সদস্যদেরকে প্রবেশের রাস্তা এবং সাধারণ যারা প্রবেশকারী তাদের রাস্তাটা ভিন্ন। আগে তো আমি দর্শনার্থী হিসাবে ওই রাস্তা দিয়ে ঢুকতাম, এবার প্রথম যখন ওই রাস্তা দিয়ে ঢুকি নিঃসন্দেহে একটু ভালো লেগেছে, একটা নতুন অনুভূতি জেগেছে। এবং এখানে যাওয়ার পর আমি চেষ্টা করেছি দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে সেই প্রত্যাশা আমি পালনে কতটুকু ভূমিকা রাখতে পারবো। সেটা সরকারের কে যদি সরকারের বিপক্ষেও যায় তাতেও আমাকে বলতে হবে, এবং সেই বলার জন্যই মানুষ আমাকে নির্বাচিত করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে অভয় দিয়েছেন যে স্বতন্ত্র সদস্যরা যদি তারা সরকারের বিপক্ষেও কথা বলে তাহলে আমরা কোনো মাইন্ড করব না বা আনন্দিত হব। সেই কারণে আমরা খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি, এবং আমার বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী যারা আমরা হয়েছি তার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিকে আমরা হয়েছি, এবং আমরা সবাই একটা ভালো ভূমিকা রাখবো, এটা আমাদের প্রত্যাশা। বলছিলেন যে এই ভবনটা সম্পর্কে আপনার আগ্রহের জায়গা ছিল, আগে দর্শনার্থী হিসেবে কখনো কখনো গিয়েছেন। যখন একজন সাংসদের আসনে আপনি প্রথমবারের মতো বসলেন সেইখান থেকে যখন স্পিকারকে এত সামনে থেকে দেখছিলেন, প্রধানমন্ত্রী সবাই যখন বসেছিল, তখন কি মনে হয়েছে আসলে নিজের জন্য কি মনে হয়েছে? এখানে দুটো জিনিস, এক হলো আমাদের স্থানীয় সমস্যা থাকে আর ন্যাশনাল সমস্যা থাকে। তো সংসদ সদস্যদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করি, ন্যাশনাল সমস্যা নিয়ে কথা খুব কমই বলে, সবাই আমরা স্থানীয় সমস্যা নিয়েই কথা বলি। তা আমি মনে করি একজন সংসদ সদস্য তার ন্যাশনাল ক্রাইসিস যেগুলো আসে সেগুলো নিয়ে কথা বলা উচিত, এবং সেটা কখনো সরকারের পক্ষে যেতে পারে এবং কখনো কখনো সরকারকে সহায়তা করতে পারে। যেহেতু আমাদের স্ট্রং কোনো বিরোধী দল নেই, তো সেখানে প্রত্যেকটা সংসদ সদস্য তার অবস্থান থেকে আমি মনে করি সঠিক জিনিসটা যদি তুলে ধরি আমরা, এলাকার যে স্থানীয় সমস্যাগুলো, ন্যাশনাল প্রবলেমগুলো, তাহলে সরকারও সতর্ক হবে এবং সরকার
উইল কারেক্ট দেমসেলফ। অনেক ধন্যবাদ। আরও জানতে নিশ্চয়ই আসবো যে সেখানে যে আসলে সে কথা বলতে পারছেন কিনা, এখন কেমন মনে হচ্ছে যখন পাশে আরেকজন সাংসদ বুঝছে, তার সাথে আলোচনা হয় কিনা, সেগুলো নিশ্চয়ই আজ জানবো। আমাদের সাথে আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর আছেন। অনেক ধন্যবাদ। ঈদ মোবারক আপা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। খুবই মানে মানুষকে সারপ্রাইজ দেওয়া যাকে বলে, একেবারে হতবিমুখ করে ফেলা যে আপনি হঠাৎ করে কোথা থেকে এই ফেসটা চলে আসলো, রাজনীতিতে কোনোভাবে নাই, 1 মাস 2 মাস আগে নেমেই একদম বড় ভোটের ব্যবধানে এইরকম ডার্ক সাইডে একজন মানুষ, যিনি টেলিভিশনে খুবই পরিচিত মুখ, শামীম হায়দার পাটোয়ারি, তাকে হ্যাঁ তাকে আপনি হারিয়ে ফেললেন। মানে ভেবেছিলেন যে আসলে এমন এমন রেজাল্ট আসবে? শুরুতেই ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করবার জন্য, এবং ঈদ মোবারক আপনাকে এবং আমার পাশের 2 সাংসদ আছেন, তাদেরকে ঈদ মোবারক, এবং আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসী এবং দেশের সবাইকে ঈদ মোবারক জানাই। ভেবেছিলাম কিনা, আর সত্যি কথা বলতে ভাবিনি। তবে যেটা বলছিলেন যে নতুন মুখ, হ্যাঁ সেটাও সত্য, নতুন মুখ। তবে রাজনৈতিক মানে পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ার কারণে, আমার মামাও তো এমপি ছিলেন, আমার মা তারপরে পলিটিক্সে ছিলেন, তো রাজনীতি নিয়ে কথা বা রাজনীতিক কোনো ডিসিশন নিয়ে সমালোচনা আলোচনা সব সময় হতো। তবে এরকম করে সবার সামনে জনপ্রতিনিধি হয়ে আসাটা এত দ্রুত হবে তা সত্যি ভাবিনি। এবার তো আপনারা জানেন যে কেমন করে আমার আবির্ভাব। আমার মা আফরোজা বাড়ি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সুন্দরগঞ্জ উপজেলা শাখার, উনি নৌকা পেয়েছিলেন এবং সমন্বয়ের কারণে নৌকা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, উনি তো ভালো বোঝেন। তারপর আমাদের এই ভোটটাকে আমরা সব ইতিহাসগুলো তো জানি যে কেমন করে দলীয় স্বতন্ত্র হিসেবে আমার আবির্ভাব। তো শুরুতে আমিও এটা ওরকম করে মানসিক প্রিপারেশনও ছিল না, নতুন মুখ, একটু ভয়ও কাজ করছিল যে ইটস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম। তো সেদিক থেকে কিন্তু আমি যখন আমার তো সাথে ছিলই আমার মায়ের প্রতি ভালোবাসা, আমার মামার প্রতি সবার আস্থা ভালোবাসা, এগুলো তো ছিলই। আই হ্যাড আ ভেরি বিগ, ওই দিক থেকে একটা বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। তারপরে তো মানুষ হিসেবে আমি নতুন ছিলাম, খুব একটা যে সবার, আম্মুর সাথে যেতাম, মামার আশেপাশেও ছিলাম, কিন্তু একদম নেত্রী হিসেবে, নেতা হিসেবে হয়নি। তো সেক্ষেত্রে আমি যখন শুরু করলাম প্রচারণাটা ভয়ে ভয়ে, দুরু মন নিয়ে, কিন্তু যখন আমি শুরু করলাম সেই দিকে অমোঘ শক্তি আমার দিকে আসতে থাকলো, সবার ভালোবাসার, আস্থার। তারপরে কিন্তু যত দিন যাচ্ছিল আমার মনে হচ্ছিল যে শক্তি আমি এমনি এমনি পেয়ে যাচ্ছি, আমি হাঁটছি, আমি দৌড়াচ্ছি। তো সেক্ষেত্রে পরের দিকে মনে হচ্ছিল যে না, এটাই হতে পারবে, বা তখন আমার মনে হচ্ছিল এটা সম্ভব, এবং শক্তিগুলো আসছিল, ভয়ও কমে যাচ্ছিল, গলার জোরগুলো বাড়ছিল, এবং যখন নিজে ভোট চাইতে একজন ভোটারের কাছে আপনি কেমন দেখতেন, মানে আপনাকে কেমন ভাবে গ্রহণ করা হচ্ছে, তাদের দৃষ্টি, তাদের স্বাগত জানানোটা কেমন কাছে আপনার কেমন মনে হতো? খুবই মানে অকল্পনীয়। সেটা কি অবিশ্বাসের কখনো দৃষ্টি দেখেছেন যে আপনি পারবেন কি পারবেন না, একটু তারা কনফিউজড, মানে দ্বিধার মধ্যে আছে, এমন কিছু দেখতেন কিনা? মানে আসলে যারা আশেপাশে আসতো তারা তো ভালোবেসে চলে আসতো, তো তাদের মধ্যে ওই জিনিসগুলো থাকতো, কনফিডেন্সটা আমি পেতাম তাদের কাছ থেকে। তবে একেবারে আমি বলবো না যে ওই যে কি আপনি বলছিলেন যে তারা কি আস্থাটা রাখতে পারছে কিনা আমার উপর, বা তারা কনফিউজড কিনা। তাদের যখন আমি কোনো প্রচারণায় যেতাম তখন দেখা যেত এরকম প্রশ্নগুলো আসতো দর্শকদের থেকে, তাদের কনফিউশনগুলো, সেগুলো আমি যতটা পারতাম তাদেরকে দূর করে দিতাম। এবং পরে দেখতাম যে আমি যেগুলো তাদেরকে বলছি তারা আস্থায় নিচ্ছে, সেরকম করে তো আস্তে আস্তে আমাকে কি ওখানে কিন্তু এরকম একটা নামও দেওয়া হয়েছে, হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, এরকম একটা নাম দেওয়া হয়েছে। যেরকম করে আমি প্রচারণা করছিলাম সমস্ত এলাকা ওই যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা যা বলে, সেরকম একটা ফিলিংসই পরের দিকে হতে থাকলো। এবং তারপর তো আমরা যতদূর মনে আছে আমাদের, আপনি প্রকৌশলীতে পড়াশোনা করেছেন। জি। কোথায় পড়াশোনা করেছেন? আমি এখানে ভিকারুননিসা থেকে ইন্টারমিডিয়েট করে গেছি, বাংলা মিডিয়ামে ছিলাম। তারপর আমি ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে গণিত শাস্ত্র এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সায়েন্সে আমি পড়াশোনা করেছি। কড়া জিনিসের মধ্যে পড়াশোনা করা মানুষ। আচ্ছা, কিন্তু এই নির্বাচনে আসার আগ পর্যন্ত যখন মাকে বলা হলো যে আসলে তাকে দেওয়া যাচ্ছে না সিটটা, ভেবেছিলেন যে রাজনীতিতে আসবেন?
এত ভালো পড়াশোনা করেছেন? ওইটা যদি বলেন, পড়াশোনা করেছি আমি, আমি ব্যবসায়ী পরিবারের সন্তান, এবং বিদেশে আমার বাবা মা পড়াশোনা করতে পাঠিয়েছেন তো শানিত করবার জন্য, যাতে কখনোই বিদেশে থাকার কোনো পরিকল্পনা ছিল না। ফিরে এসে ব্যবসায় জয়েন করেছি, এবং সেজন্য আমি আবার ওটার পরে আমি আবার ইকোনমিক্স ফাইন্যান্সেও পড়াশোনা করেছি ইউকেতে, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ফাইন্যান্স এবং ইকোনমিক্সে পড়াশোনা করা, এবং ফিরে এসে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানেই যোগ দিয়েছি। যেটা বললেন যে কখনো ভেবেছিলাম কিনা রাজনীতিতে আসব, ওরকম করে ভাবা হয়নি। তবে আমার মামা রাজনীতিতে ছিলেন। ওই যে মানুষ বলে না যে ডাক্তারের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ারের সন্তান, তো রাজনীতিবিদের সন্তান হিসেবে একেবারে যে মনের মধ্যে ছিল না, বা আম্মু সবসময় বলতো পরের প্রজন্ম সবাই দেখতে চায়, তোমরা আরেকটু যাবে, তো আমি আম্মুর সঙ্গে যেতাম সবসময়, এবং আমার এলাকা থেকে অনেক সময় বলতো আপনাকে আমরা দেখতে চাই। নিশ্চয়ই সময় লাগতো, কিন্তু হ্যাঁ, সময়টা সময় আগেই লাগতো, চলে এসেছে। হ্যাঁ। আমি আরেকটু জানবো, আজিজুল ইসলাম আমাদের সাথে আছেন, তিনি সংসদ সদস্য যশোর 6। আপনি কি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট সাংসদ? ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাত্র 28 বছর বয়স, যে বয়সে সবাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ায় এখনো পর্যন্ত বাংলাদেশের কালচারে, চাকরি বাকরি খুঁজে বেড়ায়, আস্তে ধীরে করবো এরকম অবস্থা করে বেড়ায়। সংসদে চলে গেলেন। আমি একেবারে স্পষ্ট আপনার কাছ থেকে, সংসদে যেদিন আপনি যাচ্ছেন, সকাল থেকে সংসদে ঢোকা পর্যন্ত ছোট্ট করে জানতে চাই, কি করলেন? মাকে সালাম করলেন নাকি কিসে করে গেলেন, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবি6-এ। ঈদ মোবারক। সংসদে প্রথম যেদিন পা রাখতে যাচ্ছিলাম, সেদিন মনটা খুব ভারী ছিল, কারণ আমার মাও নাই, বাবা নাই, আমি এতিম মানুষ। খুবই দুঃখিত। আর এলাকার মানুষ যখন আমাকে বারবার ফোন দিচ্ছিল যে আমরা তোমার দেখার অপেক্ষায় আছি, অনেকেই ফোন দিয়ে কাঁদতেছিল, এটা আমাকে খুব আবেগ ছিলাম, আমার নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তার মানে আপনার অনেক অভিভাবক, মানে বাবা মার সমান অনেক মানুষ আছে আপনার কাছে, আর তারা সবাই ফোন দিচ্ছিল আপনাকে। তারপর আপনি কেমন করে এলেন? তারপর কোথা থেকে রওনা দিলেন সংসদ ভবনের উদ্দেশ্যে? আমি ছিলাম আপনার এই নাবিস্কো মহাখালীতে। কার কাছে ছিলেন? ছিলাম এক খালাবাড়িতে। খালাবাড়িতে? ওখান থেকে তাদের দোয়া নিয়ে তারপর সংসদে রওনা হলাম। কিসে করে রওনা হলেন? আমি গেছিলাম সিএনজিতে। সিএনজিতে করে রওনা হয়েছেন কেন? আপনার মনে হলো না আপনি সাংসদ একটা দেশের, আপনি একটা গাড়ি নিয়ে যাবেন, একদম রাগঢাক করে যাবেন, এরকম কিছু মনে হয় না? আমার কাছে এখনো মনে হয় না। সংসদ এখনো মনে হয় না? অনেক ভালো লাগলো শুনে, অনেক ভালো লাগলো। তারপরে যাওয়ার পর যখন সংসদ ভবনের ভিতরে ঢুকলেন, কেমন তখনকার অনুভূতি কি? যায় চাকরি দিতে গেলে যেরকম প্রথম টেনশন হতে থাকে সবার, ওরকম হচ্ছিল নাকি অন্য কিছু? যখন যাচ্ছিলাম গেটে বাধা দিল যে সিএনজি যাওয়া যাবে, তখন বললো যে সংসদ আছে, তখন যেতে দিল আর কি। আর যাওয়ার পরে যখন নামলাম, তখন তো অনেকে আমাকে ডেকে কথা বললো এবং তাদের সামনে কথা বলেছি। সংসদে যখন গেলাম, তখন নিজেকে অনেক একটা নিজের ভিতরে একটা হৃদয় ভারী কাজ করছিল যে আমি এলাকার জন্য আমি কি করতে পারি, আমি কি করব। এই যে দায়িত্ব, আমার সবসময় একটা আঘাত, মানে কৃতজ্ঞতা বোধ করছিলেন তাদের প্রতি অনেক, ওইটা অনুভূতি হচ্ছিল যে তাদের জন্য অনেক বেশি কিছু করতে হবে, এমন কিছু মনে হচ্ছিল। এই যে আপনি একটা ছোট মানুষ, আমরা যদি বলতে চাই, তারপরও অনেক বড়, অনেক বড়, অনেকের চেয়ে অনেক বেশি বড়। এই সময় আপনি সংসদ সদস্য হলেন, আপনি একই প্রশ্ন করি, মানে ভেবেছিলেন যে সংসদ পর্যন্ত যাবেন? আমি জানি যে আপনি অনেক রাজনীতির ধাপে, অনেক উপজেলায় সদস্য ছিলেন হয়তো, বা উপজেলা ছিলেন। তারপরে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম 1 বছর। সেখান থেকে মূলত আমার ঘুরে দাঁড়ানো তো আঘাতের মাধ্যমে, যখন ব্যথা এবং আঘাত পেতে থাকলাম, তখন আর কি ঘুরে দাঁড়ানো। আমার এলাকার মানুষ বিভিন্ন কারণে যে ভোগান্তিটা পাচ্ছিল, সেই কারণেই ঘুরে দাঁড়ানো। আমি বিগত যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন ইসমাত আরা সাদেক, আমি তার স্নেহের মানুষ ছিলাম, খুবই ভালোবাসতেন, সন্তানের মতো দেখতেন, তার কাছেরই ছিলাম। তিনি মারা যাওয়ার পরে অনেকখানি কষ্টে সময় কেটেছে। উনি মারা যাওয়ার 3 মাস পরে আমার মা মারা গেলেন। ঠিক ওই সময় করোনা। ব্যবসা আছে, আমার ঘের আছে, সেখানেও অনেকভাবে ধস নামলো, ব্যবসায় একটা বাড়ি খেলাম। তো যাই হোক, একটু ব্যাপক একটা কষ্টর সময় চলে আসলো আমার ওই সময়টা। মূলত পরবর্তীতে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার এলাকাতে যাওয়া
এবং জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করলাম। তারপর দেখলেন যে ওখানকার মানুষ আপনাকে অনেক ভালোবাসে, হ্যাঁ, যেহেতু ওই মানুষগুলোর জন্য আপনি অনেক কিছু তখন জি। করেন। অনেক কিছু আরও নিশ্চয়ই জানতে চাই, আমরা অজানা অনেক কিছু আপনাদের তিনজনের মাধ্যমেই জানলাম, কিন্তু আমার অনেক কিছু জানার আছে। আমি জানি দর্শক আমার সাথেও জানতে চায়, একজন অ্যাপ্লাইড ফিজিক্সে পড়া মানুষ, একজন উচ্চতর গণিত করা মানুষ, একজন নানা ধাপে কষ্ট পাওয়া মানুষ কেমন করে জনগণের জন্য কাজ করার জন্য হঠাৎ করে নিজের মনকে তৈরি করেন, আমরা সেই গল্প শুনতে আসবো বিরতির পর। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি প্রথম যুদ্ধে জয়ী যারা, তাদেরকে নিয়ে, এবং আমাদের সাথে আমাদের অতিথিদের দেখতে নিশ্চয়ই পারছেন আপনারা। আমরা আবারও তাদের আলোচনাতে যেতে চাই। একে আজাদ আমাদের সাথে আছেন, স্বনামধন্য ব্যবসায়ী হিসেবেই যাকে সবাই চেনেন, কিন্তু তার অতীতটা আসলে আমরা কে কতটুকু জানি। আমি একটু জানার চেষ্টা করেছি, জেনে দেখলাম যে ভুল হলে নিশ্চয়ই ঠিক করে দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়া মানুষ আপনি, মানে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়া একটা মানুষ, এত স্বনামধন্য ব্যবসায়ী, কেন, কিভাবে এই যাত্রাপথটা কিভাবে? তো অনেক ছোট করে যদি বলতেন, কারণ অ্যাপ্লাইড ফিজিক্সে পড়া মানুষ ওইখানে ওই টার্মে কাজ করবে, কারণ খুবই কঠিন পড়াশোনা আমি যতদূর জানি, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট হিসাবে। তারপর প্রথমে তো অ্যাপ্লাইড ফিজিক্স পড়লাম এই কারণে, সায়েন্টিস্ট হওয়ার জন্য না, যে চাকরি পাওয়া যাবে কোনটাতে? কোন সাবজেক্টে পড়লে পাশ করে বেকার থাকতে হবে না, এটাই ছিল মূল টার্গেট। তো ভর্তি হওয়ার পরে সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, তখন দেখলাম যে আমাদের সিনিয়র যারা বড় ভাই পাশ করে গেছে, আমাদের হলে, আমি ফজল হলে থাকতাম, 2 টাকা ছিল ডাইনিং হলে খাবার, আর হলের তো থাকা ফ্রি অলমোস্ট। তো যারা সিনিয়র পাশ করে গেছে তারা চাকরি পাচ্ছে না, আর 2-3টা টিউশনি করে, ওই টিউশনির টাকাটা বাড়িতে পাঠায়। তখনই আমার ভিতরে একটা উপলব্ধি কাজ করলো যে আমি পাশ করার পরে এই বেকারত্বের অভিশাপ নিয়ে আমি থাকতে চাই না। তখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। 1983-তে এরশাদ বিরোধী আন্দোলনে আমি জেলে গেলাম। রাজনীতি করতেন তখন? হ্যাঁ, তখন ছাত্র রাজনীতি করতাম। 83-তে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা জেলে যাই। জেলে যাওয়ার পরে আমার উপলব্ধি হয়, জেলখানাতে অনেক, ওখানে পয়সা না দিলে ওখানে করা যায়, ভালো থাকা যায় না, ভালো খাবার পাওয়া যায় না। তখন জেলখানার থেকে আমি ডিসিশন নিলাম যে আর সক্রিয় রাজনীতি করব না, গিয়েই একটা ব্যবসা শুরু করব পাশে পড়ার সাথে সাথে। তো 1983-তে আমি জেলে গেলাম। 84-এর থেকে আমি ব্যবসার প্রসেস শুরু করলাম। তো একবেলা পড়াশোনা করি আর একবেলা ব্যবসা করি। কি ব্যবসা শুরু করেছিলেন? আমি এই গার্মেন্টসই, আমার ফার্স্ট আচ্ছা। গার্মেন্টসই প্রথম শুরু করলাম। 38টা মেশিন নিয়ে শুরু করলাম। এর থেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আজকে এখানে এসেছি। কিন্তু এই গার্মেন্টসের ব্যবসাতেই আমাকে যেতে হবে, এটা কেন মাথায় এসেছিল? নিজে ঠিক তখন করেছিলেন? না, শ্রীলঙ্কার তখন এথনিক প্রবলেম দেখা দিল। আচ্ছা। এথনিক প্রবলেমের কারণে শ্রীলঙ্কার থেকে বাংলাদেশে তারা গার্মেন্টস শুরু করলো অনেকেই। আমার 80 দশকের থেকে বাংলাদেশে গার্মেন্টস শুরু হয়, এবং আমাকে একজন ক্যালকুলেশন করে দেখালো যে এখানে শ্রম সস্তা, এবং আমরা যে এই ব্যবসায় মার খাওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন আমি এই ব্যবসা শুরু করি, এবং সেখান থেকে পাশাপাশি আসতে হামিম গ্রুপ। তো আজকে তো হামিম গ্রুপের কথা আমরা জানি সবাই, অনেক সুনাম আছে আপনার সেখানকার যারা কাজ করেন তাদের কাছে, আপনি খুবই ভালো মালিক তাদের পক্ষ থেকে আমরা জানি। শুধু জানতে চাই, এইটা করার পরে তারপরে গণমাধ্যমের দিকে কেন মনে হলো যে আমি সমকালের মালিক হয়ে গেলাম, আমি চ্যানেল 24-এর মালিক হয়ে গেলাম, নিশ্চয়ই কয়েকদিন পর আমরা শুনবো একটা টিভির রেডিওর মালিকও একে আজাদ। গণমাধ্যমের দিকে নেশা কেন হলো? আচ্ছা, গণমাধ্যমের নেশা হলো, আমি তো যেহেতু একসময় রাজনীতি করতাম, আমি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলাম যে প্রত্যেকটা মানুষ তার সমান অধিকার পাবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবং শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তা দিবে এমন একটা রাষ্ট্র স্বপ্ন দেখতেন জাতির জনক বঙ্গবন্ধু। তো সেই স্বপ্ন উনি বাস্তবায়ন করে যেতে পারেননি। তো আমি যেহেতু সক্রিয় রাজনীতি করব না, সেহেতু আমি ভাবলাম আমি একটা পত্রিকা যদি বের করি, তাহলে অন্তত মানুষের যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম, যে সমাজ আমি দেখতে চেয়েছিলাম, সেই স্বপ্ন যারা দেখেন তাদের কথাগুলো অন্তত পত্রিকায় লেখা হবে। সমাজে যে অবিচার আছে, অন্যায় আছে, সেইগুলো যাতে একসময় আমি মুখ দিয়ে বলতাম, এখন আমি পত্রিকার মাধ্যমে আমি লিখব।
এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমার খুবই পত্রিকা। খুবই দারুণ উদ্দেশ্য, খুবই দারুণ উদ্দেশ্য। আমরা প্রায় সময় শুনি ব্যবসায়িক উদ্দেশ্যেই সবাই টেলিভিশন পত্রিকা এগুলো করে, শুনে আমাদের অনেক ভালো লাগলো, যেহেতু আমরা মিডিয়াতে একসাথে কাজ করি, যে এরকম একটা নীতির জায়গা থেকে আপনি শুরু করেছিলেন। আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর, খুবই উচ্চতর সব পড়াশোনা, এই দেশের স্টুডেন্ট যারা আছে তারা স্বপ্ন দেখে ওরকম পড়াশোনার, শুধু চাকরির জন্য না, নিজের প্রতিষ্ঠার জন্য, নানা কিছুর জন্য। এই যে এত কঠিন পড়াশোনা সব শেষ করেছেন বিদেশে বসে বসে, আফসোস হয় যে এত পড়াশোনা করে আমি রাজনীতিবিদ হলাম, মানে নাকি মনে হয় যে না, আমার রাজনীতির জন্য ওগুলি কাজে লাগবে? আমি তো মনে করি যে রাজনীতিবিদ হবার জন্য বা রাজনীতিবিদ হয়ে বা যে জায়গায় আমি রয়েছি, এত লোকের মানুষের দায়িত্ব বা দেশের নীতি নির্ধারণী পর্যায়ে আমরা রয়েছি, তো অবশ্যই পড়াশোনাটা যে কোনো পড়াশোনাই করে থাকি না কেন, আমি গণিতে পড়েছি বা সব কিছুই খুবই মনে হয় যে আরও করা উচিত। আমার পিএইচডিটা পরে করা হয়নি, এখন তো মনে হয় যে যে জায়গায় আছি বা আরও করা উচিত, আরও বেশি জ্ঞান অন্বেষণ আমি এখনও সবসময় করতে থাকি, যেহেতু নতুন বলছেন বা রাজনীতির ইতিহাস এগুলো আমি সবসময় পড়তে থাকি, যেন যেই জায়গায় রয়েছি, যত বড় দায়িত্বে রয়েছে, যেটা সুচারুরূপে সম্পন্ন করতে পারি। এই যে নতুন রাজনীতিবিদ হয়েছেন, আমাদের দেশের রাজনীতিবিদদের সম্পর্কে খুবই খারাপ খারাপ ধারণাও আছে জনগণের। তারা টাকা মারে, দুর্নীতি করে, তারা একা একা বড়লোক হয়, তারা জনগণের দিকে তাকায় না, হ্যান ত্যান নানা কিছু। এই যে আপনার মধ্যে একটা সরলতার জায়গা, আপনি প্রথমবার হয়েছেন ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করে, আপনার মনে হয় যে জনগণের এই ধারণাটা আসলে বদলানো সম্ভব? আমি আশাবাদী যে এরকম ধারণা যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বদল হবে। এই যে আমরা তরুণরা এবারে অনেক সাংসদই তরুণ, বা ওই যে বলছিলেন যে রাজনীতি করব ভেবেছি কিনা, বা রাজনীতি করব সেটা তো টুকটাক ছিলই, বাট যেরকমভাবে নিজেকে প্রস্তুত করে আসতে পেরেছি জনগণের ম্যান্ডেট নিয়ে, সততার সাথে কাজ করব। আর আমরা এরকম করলে, এখানে আজিজ ভাই আছেন, উনিও বলছিলেন ওনার মনের কথা, তো আমরা এরকম করে মানে উদাহরণগুলো করতে পারলে, দৃষ্টান্ত স্থাপন করতে পারলে নিশ্চয়ই মানুষের ধারণা আস্তে আস্তে পাল্টাবে। আগের মতো নেই বা ওরকমভাবে আসলে আমি বলতেও চাই না যে এরকম, তারপরে কথার মধ্যে তো আমরা নিজেরাও বলে ফেলি, আমরাও বলে ফেলি সেটাই। কিন্তু সবাই মনে করে যে তরুণরা যখন আসে তাদের মধ্যে লোভ তুলনামূলকভাবে কম কাজ করে, তারা দেশের জন্য কাজ করতে চায়, একটা জোশ কাজ করে তাদের মধ্যে, তো তাদের প্রতি আস্থা রাখতে চায়। যে পরিমাণ আপনারা সবাই এসেছেন, নিশ্চয়ই সেই ধারণাটা, তাদের আশাটা পূরণের জায়গা করতে পারবেন। আজিজুল ইসলাম, অনেক জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে আপনি বলছিলেন যে আমি ঘুরে দাঁড়ানোর জন্য, জনগণের জন্য কাজ করা শুরু করি। আপনি কাজ করেছেন স্বল্প সময়ের মধ্যে, তাদের ছোট পরিসরে স্থানীয় সরকার নেতা হয়েছেন, এখন জাতীয় নেতা হয়ে গেছেন তাদের কাছ থেকে। কি মনে হয়েছে আসলে যে আপনি যদি কাজ করতে চান, মানে আপনাকে নেতাই হতে হবে, নাকি আপনার মনে হয়েছে যে না, আমি যদি নেতাও না হই, আমি তারপরেও জনগণের জন্য কাজ করতে পারবো? এটা আপনার কাছে আমি এই ক্ষেত্রে জিজ্ঞেস করলাম, কারণ আপনি যেভাবে ধাক্কা খেয়ে খেয়ে এসছেন, মানে এখন বলা হয়ে থাকে যদি আপনি জনপ্রতিনিধি হতে চান আপনার অঢেল টাকা থাকতে হবে, কারণ জনগণ নাকি টাকা ছাড়া কোনোদিন কথা বলে না। একটু জানতে চাই, নির্বাচনে আপনি কত টাকা ব্যয় করেছিলেন এবং টাকাটা কোথা থেকে এসেছিল? আমি আগেও বলছিলাম যে আমার মাসের একটা খের আছে, জি, আর আমার নির্বাচনে টাকা খরচ হয়নি, মাত্র 5 লাখ টাকার মতো। মাত্র 5 লাখ টাকা? মাত্র 5 লাখ টাকা দিয়ে আপনি জাতীয় নির্বাচন জিতেছেন? এটা এই সময় এটা অবিশ্বাস, মানে কেমন এটা বিশ্বাস করার মতো না। এটা মেম্বার ইলেকশন করতে গেলে তার 30 লাখ 25 লাখ টাকা খরচ হয়। এখন বলা হয় জাতীয় নির্বাচন করার সময় কোটি টাকার নিচে তো নামা সম্ভব না। 2, 3, 5 কোটি, 40 কোটি পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা একটা পেয়েছি, টিআইবি প্রতিবেদন দিয়েছে 40 কোটি টাকা খরচ করেছে। আপনি কেমন করে তারপরে 5 লাখ টাকা দিয়ে জনগণ টানলেন? আমি শুধু মানুষের কাছে গেছি, যে কি বললেন? মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে গ্রহণ করেছে। মানুষ বলে যে আমাদের এলাকার ছেলে, আমরা তো তার সাথে কথা বলতে পারবো, সুবিধা অসুবিধা তার সঙ্গে আমরা গল্প করতে পারবো, অন্তত যে কোনো বিষয়ে যে বলতে পারবো মন খুলে যে সে আমাদের সন্তান, তার কাছে দাবি রাখতে পারবো। এটা আমাদের মানুষের, আমার কেশবপুরের মানুষের একটা ব্যাপক সাড়া ছিল। কিন্তু এইটা হয় নাই যে দেখা যায় যিনি যে জনপ্রতিনিধির আর্থিকভাবে অনেক সচ্ছল, তার প্রতি জনগণের আস্থা থাকে বেশি, যে আমার কোনো কিছু টাকা দরকার হলে, কোনো বিপদে পড়লে উনি আমাকে বেশি সাহায্য করতে পারবেন। যার কাছে টাকা নয়, বলা হয় যে মাকেও বাবাকেও কেউ পাত্তা দেয় না এখন টাকা না থাকলে। তো আপনি একটা জনপ্রতিনিধি হবেন, আপনার 5 লাখ টাকা মাত্র আছে, বা তাও আছে কি নাই মানুষজন জানে না, মানে কেন এই আস্থাটা আসলো তাহলে, কি মনে করে? এই আস্থাটা মানুষের আসছে আমি জেলা পরিষদ নির্বাচনে যখন অংশগ্রহণ করলাম। এর আগে তো যিনি ছিলেন তিনি মানুষের কাছে
ওইভাবে হয়তো পৌঁছাতে পারেননি। আমাদের মানুষ, আমার এলাকার মানুষ চেয়েছে যে আমরা অন্তত তার কাছে যাই, মানে কথাটা অন্তত বলতে পারি। এমন একটা মানুষের কাজ করেছে, তাদের মাইন্ড কাজ করেছে। এবং আমি যখন ইসমাতারা আন্টির সঙ্গে ছিলাম, উনি কিন্তু সবসময় সাদেক সাহেবের ওয়াইফ, তো ওনারা খুবই বড় মাপের মানুষ, ওনার মানসিকতা অনেক। উনি আমাকে সবসময় বলতেন যে মানুষের কল্যাণে কাজ করতে হবে, যেটা আমার কেশবপুরের মানুষের জন্য কি প্রয়োজন সেটা আমাকে করতে হবে, সাদেক সাহেবের স্বপ্ন আমার পূরণ করতে হবে। উনি তখন বলতেন আমি তার ভিতরে যে মানুষের প্রতি এত আকৃষ্ট, তার যে এটা করতে হবে, এই যে সবসময় একটা ব্যস্ত মনের ইসের ভিতরে, এটা আমি দেখতাম, শিখতাম। এবং যখনই কেউ আগে ইসমাতারা আন্টির কাছে আসছে, আমি চেষ্টা করেছি মানুষের জন্য কথা বলার, তার কাছে বলেছি যে আন্টি এটা করলে ভালো হয়, উনি সেগুলো করেছেন। তার মানে আপনারা একত্রভাবেই মানুষের সাথে সেখানে কাজ করার চেষ্টা করেন, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। এখানে আমি যতদিন পর্যন্ত অনুষ্ঠান করি বা সাংবাদিকতা করি, সবাই বলে থাকেন টাকা না হলে সাংসদ হওয়া যায় না। আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে গেলে পরবর্তীতে আমার হয়তো তাদের কাছে মারও খেতে হতে বলা যায় না। আপনি দর্শকদের বলেন যে না এরকম হয় না, বা আপনি তো 5 লাখ দিয়ে ইয়ে করতে পারছেন। এটা তো আমি বাস্তব উদাহরণ। এটা আমার এলাকার মানুষের কাছে গেলে, আমি যাদের এমনও যারা ভ্যান চালক, তারাও কিন্তু আমার নির্বাচনে এসে ভাই রাত্রে যে ভাই আমি জানি আপনি নেবেন না, তবু আমি আপনার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি এই টাকাটা দিয়ে যাচ্ছি। মানে সে এসে আপনাকে টাকা দিয়েছে আপনার টাকা দেওয়ার বদলে? না, এরা আমার কাছ থেকে কেউ। কি অসাধারণ দৃষ্টান্ত! অথচ আমাদের বলা হয় যে ভোটারদের নাকি কিনতে হয়। জনগণের প্রতি যে বদনাম অনেক রাজনীতিবিদ তৈরি করেন, তারা নিশ্চয়ই এই ঘটনাটাও শুনবেন। এবং এই 3 জনের কাছ থেকে আমরা শেষ মুহূর্তে জানতে চাই, এই দেশটা নিয়ে তারা তো অনেক স্বপ্ন দেখেন, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা সংসদে গেছেন, সেগুলো আসলে কি? বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য। 3 জন আছেন যারা প্রথম যুদ্ধেই জয়ী হয়েছেন, তাদের আমরা গল্পটা শুনছি, পেছনের গল্প, তারা কেমন করে এই যুদ্ধ জয় করলেন। শেষ মুহূর্তে আছি আমরা, আজিজুল ইসলামকে দিয়েই শুরু করি। কি স্বপ্ন দেখেন? আজাদ ভাই এখানে বলছিলেন যে শুধু স্থানীয় স্বপ্ন দেখলে হয় না, জাতীয়ভাবেও স্বপ্ন দেখতে পারতে হয় সবাইকে, এবং সেটাই উচিত। জাতীয়ভাবে আপনি কি স্বপ্ন দেখেন, যে কি হবে দেশটার, কোথায় নিয়ে যেতে চান? জাতীয়ভাবে স্বপ্ন দেখি যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করেছে। আমি সেদিনও স্থায়ী কমিটিতে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা উপজেলায় যে শিক্ষার মান এডুকেশনের আওতায় আনার জন্য। কারণ ঢাকার শিক্ষার মান একরকম, আমার খুলনার শিক্ষার মান একরকম, আমার উপজেলায় সেই মানটা মনে করেন পাচ্ছে না। আমি চাই যে শিক্ষাটা মানে সুব্যবস্থা আনার জন্য আমি সর্বোচ্চ দাবি রাখবো সংসদে। কারণ শিক্ষা যদি মানুষের ভিতরে গাঁথে, তাহলে জাতি এবং দেশ আগানো সম্ভব। আমি কিন্তু ভালো স্টুডেন্ট না, আমি মনে করি যে আমি ক্লাসের সব থেকে খারাপ স্টুডেন্টটাই আমি শিখতে পারিনি, তেমনভাবে পড়তে পারিনি। আমার 4 ভাইয়ের ভিতরে আমার আব্বার ইচ্ছা ছিল যে আমাকে হাফেজ বানাবে, কোরআনে আমার একটা ছেলে অন্তত হাফেজ হোক। আমাকে কয়েকটা মাদ্রাসায় ঘুরাইছে, কিন্তু হাফেজ হইতে পারিনি। 11 পারা মুখস্থ করছিলাম, পরে আর পড়া হয় না, আবার ওই স্কুল লাইনে আসলাম। তো যাই হোক, আমার যে ইচ্ছা ছিল যে শেখার, কিন্তু আমি কিন্তু ওইভাবে পারি নাই। কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন আমাকে জানতে আমি হ্যাঁ, আমি স্নাতক ডিগ্রি পরীক্ষা দিয়েছিলাম। ডিগ্রি পরীক্ষা দিয়েছিলেন, জি। এখন চান যে শিক্ষা ব্যবস্থাটা অন্তত সকল ক্ষেত্রে একই রকম, মানে স্মার্ট শিক্ষা হোক সবার ক্ষেত্রে। এটা জননেত্রী শেখ হাসিনা চান যে স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য। বাংলাদেশ আপনার শিক্ষা যদি স্মার্ট না করা যায়, তাহলে তো আগানো সম্ভব হবে না। অবশ্যই অবশ্যই। এখন আমি আপনার কাছে ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করি, 28 বছর বয়স, বিয়ে করতে চান? বিয়ে করে ফেলেছেন নাকি? আমি তো বিয়ে করে ফেলেছি কলেজ লাইফ। ও, তাহলে তো অভিনন্দন জানানো গেল না, বা সামনে করবেন এই ভেবেও আমরা খুবই রহস্য তৈরি করতে পারলাম না। তো অনেক অভিনন্দন। তারপরেও নিশ্চয়ই আপনার পারিবারিক জীবন অনেক সুখের থাকবে এবং সুখের হবে, এবং আপনি যে স্বপ্ন দেখেন সেটাও নিশ্চয়ই বাস্তবায়ন করা সম্ভব হবে আপনার পক্ষে, যে দৃঢ়তা আপনার মধ্যে আছে আমরা দেখছি। আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর, একেবারেই আপনার স্বপ্নটা কি এককভাবে, যে জাতীয়ভাবে একদম আপনার এলাকার না? যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে আরও আগাক, স্মার্ট বাংলাদেশের দিকে আমরা আগাচ্ছি। শিক্ষার ব্যাপারটা আমি একদম সুর মেলাবো, ভেরি ইম্পর্ট্যান্ট।
শিশু স্বাস্থ্যের ব্যাপারটা খুবই গুরুত্ব দেওয়ার দরকার। আর হচ্ছে হ্যাপিনেসের দিক থেকে, হ্যাপিনেসের কোনো যেরকম ভুটানে গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস হয়, আমাদের যেরকম জিডিপি হয়, সেই মানদণ্ডে যেন আমরা এগিয়ে যেতে পারি সামগ্রিকভাবে। আমরা ভালো করছি অনেক, এই ধারাটাই অব্যাহত থাকুক। আর সামগ্রিকভাবে শিক্ষা স্বাস্থ্য গুরুত্বপূর্ণ খাত। আর ওই যে সবার খুশিটা যেন বাড়ে, সবাই যেন আরো সেই হ্যাপি খুশি হতে নিয়ে পারে। আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনার জীবনের খুশিটা কি রাজনীতির বাইরে? এখন তো রাজনীতি এমনভাবে আমি আবিষ্ট হয়ে গেছি, এই দায়িত্ব কাঁধে আসার পরে আমার এলাকাবাসীর সবার সুখ শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য। তো রাজনীতির বাইরে বলাতে ভালোই হয়েছে, না হলে আমি ঘুরে ফিরেও আমার এলাকার কথাই বলতাম। খুশির কথায় চলে যেতাম। আমার খুশি আমার পরিবারের সবাই মিলে সুস্থ যেন থাকে। সবার আমি এমনিতেও আমার এলাকাবাসী ছাড়াও আমার আশেপাশের যাদেরকে নিয়ে আমার সংসার, আমার যারা সাহায্য করে, বা আমার আশেপাশে যারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে যারা আমার সাথে সহযোগিতা করে, সবার জন্য সবসময় সবার বিপদ আপদ বা কিছু না কিছু কষ্ট দূর করবার জন্য আমি সবসময় করি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন, যেন আমি সবার মধ্যে শান্তি সুখ বা যতটুকু আমার ক্ষমতার মধ্যে আছে সেটা আমি ছড়িয়ে দিতে পারি। অনেক আপনি সফল হন এবং রাজনৈতিকভাবে এবং পারিবারিকভাবেও অনেক শুভকামনা রইল আপনার জন্য। একে আজাদ যে সুখের কথা বলছিলেন আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর, সেই সুখের ইন্ডেক্সটা আমরা একটু পিছিয়েছি। এই দেশ বলা হয়ে থাকে 129তম আমরা এখন, মানে আমাদের নিচে মাত্র 12টা দেশ আছে। কেন আমরা এত অসুখী? আমাদের সুষম বন্টন হচ্ছে না সম্পদের, সামাজিক বৈষম্য বাড়ছে আমাদের। এই জিনিসটা খুব চিন্তার ব্যাপার। ধনী হচ্ছে, আরও ধনী হচ্ছে, দরিদ্র আরও হচ্ছে। কারণ একটা পরিবারের ধরেন 10 বিঘা জমি আছে, তার 4 সন্তান, তো তার সন্তানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পরে সে 2.5 বিঘা জমি পায়। সে 2.5 বিঘা জমিতে সে কিন্তু আর সার্ভাইভ করতে পারে না, সে করছে কি ঢাকামুখী হচ্ছে এবং বস্তিবাসী হচ্ছে। এই যে সামাজিক অবক্ষয় হচ্ছে, জিডিপিতে এখন আপনার এগ্রিকালচার মাত্র 11% কন্ট্রিবিউশন রাখে, আর সার্ভিস সেক্টর রাখে 54। একসময় কৃষি প্রধান দেশ ছিল। এই জায়গাগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আজকে দেখেন দালান কোঠা বাড়ছে, ঢাকা শহরে দেখেন, চিটাগাং শহরে দেখেন, মফস্বল শহরে উঠছে কিন্তু ওই হারে না। আর একটা শ্রেণী কিন্তু তারা নিঃস্ব হয়ে যাচ্ছে এবং তারা না পারছে খেতে কাজ করতে, না পারছে অন্য কোনো কাজের। এই জন্য কর্মসংস্থানটা খুব জরুরি। আর একটা সবচেয়ে অ্যালার্মিং, যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহিলা বিষয়ক উনি পার্লামেন্টে বলেছেন, 50% মেয়ে, 18 বছরের মেয়ে তাদের বিয়ে হচ্ছে, তাদের সংখ্যা 50%, ভেরি অ্যালার্মিং। আমি কয়েকটা এলাকায় দেখেছি মাদ্রাসাতে 12 বছরের মেয়েদের বিয়ে হচ্ছে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে যেসব মেয়েরা 12-14 বছরের মেয়েটা, এটা চিন্তা করাও যায় না। এবং ডিভোর্সের রেট অলসো ভেরি হাই। এই এত অল্প বয়সে বিয়ে করে সে সংসার করতে পারছে না, বা যে কোনো একটা বাচ্চা হওয়ার পরে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুবই চিন্তা করার ব্যাপার আমি মনে করি। এই জন্য সামাজিক বৈষম্য আর কোয়ালিটি এডুকেশন, যে রাজীব সাহেব বললেন, আমি তার সাথে খুবই একমত। ঢাকা শহরে ভালো ভালো যারা অ্যাফোর্ড করতে পারে তারা তাদের ছেলে মেয়েদেরকে ভালো মতো পড়ানো হচ্ছে, কিন্তু গ্রামে স্কুল আছে ঠিকই, কিন্তু সেখানে শিক্ষকদের জবাবদিহিতা অনেকাংশেই অ্যাবসেন্ট। এই জায়গাগুলিতে জবাবদিহিতা যদি নিশ্চিত না করা যায়, আর কোয়ালিটি এডুকেশন না পাওয়া যায়, এবং আমার দেশে প্রচুর শিল্পায়ন দরকার। কারণ প্রতি বছর আপনার প্রায় 20 লক্ষ লোক নতুন কর্মসংস্থানে আসে। আমি সরকারিভাবে মাত্র 1,20,000 লোক সরকার করতে পারে, 10 লক্ষ লোক বিদেশে যায়, আর বাকি লোক কিন্তু বেকার হয়ে ঘরে। আপনি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে অনেক সফল মানুষ, একজন সফল মানুষ, ব্যবসায়িকভাবে মিডিয়াতেও আপনি সাংসদও হয়েছেন। নিজের স্বপ্ন কি আর সামনে এক লাইনে? আমার স্বপ্ন এই সামাজিক বৈষম্যটা কমিয়ে নিয়ে আসা, আর জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন, এই শোষণহীন সমাজ ব্যবস্থা, ওই জন্যে কাজ করা। এবং এটা, আর আমি এটাও বলেছি, এই যে যারা ব্যাংকের টাকা নিয়ে বিদেশে চলে গেছে এবং তাদের টাকা ফেরত নিয়ে আসা এবং তাদের নাম পাবলিকলি প্রকাশ করা,
এইটা আমার দাবি এবং এটা নিয়ে আমি কাজ করছি। অনেক ধন্যবাদ একে আজাদ এবং আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর, আজিজুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনারা আপনাদের জায়গায় সফল হন, আপনাদের স্বপ্ন পূরণ হোক, কারণ আপনাদের স্বপ্নের সাথে আমাদের স্বপ্নও জড়িত। সেই স্বপ্নগুলি বাস্তবায়িত হলে এই দেশও অনেক সুন্দর এবং সুখী হব আমরা সবাই মিলে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঈদের আনন্দ সবসময় সবার কাছে থাক।